দর্শক, বি নিউজ 24 এর নিয়মিত আয়োজন ইম্পেরিয়াল হেলথ ডক্টর ডেস্কে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সুলতানা সুরমা। বরাবরের মতো আজকেও আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। আমাদের আজকের অতিথি ডাক্তার সাইমা আরিফ, কনসালটেন্ট ডেন্টাল সার্জন, ইম্পালস হসপিটাল। চলে যাচ্ছি তার কাছে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপু, আপনার তো বিভিন্ন হাসপাতালে কনসালটেন্ট হিসেবে কাজ করার দীর্ঘ 13 বছরের অভিজ্ঞতা। তো সেই অভিজ্ঞতার আলোকে আমরা আসলে আজকে আপনার কাছে জানতে চাইবো, আমরা দেখতে পাই যে টিনেজার থেকে শুরু করে অনেক বয়স্ক মানুষ পর্যন্ত আক্কেল দাঁতের সমস্যা নিয়ে কিন্তু হাসপাতালে আসেন। এই আক্কেল দাঁত আসলে আমরা কোনগুলোকে বলবো? আসলে আমাদের মাড়ির উপরের এবং নিচের চোয়ালের ডান দিকের এবং বাম দিকের সবচেয়ে শেষের দাঁতটিকে আমরা আক্কেল দাঁত বলে থাকি। অনেকে একে উইজডম টিথ বলে থাকেন, আবার মেডিকেল ভাষায় কিন্তু আমরা একে থার্ড মোলার টিথ বলে থাকি। কত বছর বয়সী মানুষের আক্কেল দাঁত ওঠে? সাধারণত দেখা যায় 17 থেকে 25 বছরের মধ্যেই কিন্তু এই আক্কেল দাঁতটি মাড়িতে উঠে যায়। তারপরেও ক্ষেত্র বিশেষে দেখা যায় কারো আগে উঠতে পারে, আবার দেখা যায় কারো বয়স্ক হয়েও উঠতে পারে। আক্কেল দাঁত ওঠার সময় কি কি সমস্যায় ভুগে থাকে? আসলে সুস্থ এবং স্বাভাবিক অবস্থানের আক্কেল দাঁত কোনো সমস্যাই করে না, কিন্তু দেখা যায় যদি দাঁত ওঠার সময় মাড়িতে পর্যাপ্ত পরিমাণে স্পেস না থাকে অথবা দাঁতের আকৃতি এবং অবস্থানের কারণে যদি দাঁত উঠতে বাধাগ্রস্ত হয়, সেক্ষেত্রে কিছু কিছু সমস্যা দেখা দেয়। যেমন পেরিকরোনাইটিস, এটা কিন্তু আক্কেল দাঁত ওঠার ক্ষেত্রে খুব কমন একটি সমস্যা। দেখা যায় দাঁত যখন স্বাভাবিকভাবে উঠতে থাকে তখন দাঁতের উপরের পেরিকরোনাল টিস্যু আস্তে আস্তে রিমুভ হয়ে যায়। যদি দেখা যায় দাঁত সম্পূর্ণ উঠে গেছে কিন্তু পেরিকরোনাল টিস্যু আংশিক রয়ে গেছে, সেই ক্ষেত্রে দেখা যায় সেই পেরিকরোনাল টিস্যুর মধ্যে ফুড পার্টিকেল জমতে থাকে এবং সেখানে ইনফেকশন ডেভেলপ করে। একেই আমরা পেরিকরোনাইটিস বলে থাকি। পেরিকরোনাইটিসটা আসলে মেইনলি হয় লোয়ার টিথের ক্ষেত্রে। এছাড়াও দেখা যায় যে যখন পেরিকরোনাইটিস হয় তখন কিন্তু পেশেন্ট সেই জায়গায় প্রচণ্ড পেইন ফিল করে, এবং এছাড়াও যদি পেরিকরোনাইটিসটা আনট্রিটেড অবস্থায় থাকে সেই ক্ষেত্রে দেখা যায় সেখানে অ্যাবসেস ফর্ম করে। এছাড়াও যদি দাঁতের পজিশন সঠিক না থাকে সেই ক্ষেত্রে পাশের দাঁতটিকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে ফেলে। এছাড়াও যদি দেখা যায় যে পেশেন্ট হা করতে খুব সমস্যা হয়, এই ক্ষেত্রে তখন যাকে আমরা মেডিকেল ভাষায় ট্রিসমাস বলে থাকি। আর খুব রেয়ার কেসে দেখা যায় সিস টিউমার হতে পারে। আক্কেল দাঁতটা যখন ওঠে তখন প্রচণ্ড পেইন হয়, ব্যথা হয়, এবং অনেকে চেষ্টা করে আক্কেল দাঁতটা তুলে ফেলার জন্য। সবসময় কি আক্কেল দাঁত তুলে ফেলার প্রয়োজন হয়? যদি দেখা যায় দাঁতের পজিশন সঠিক থাকে এবং সেই ক্ষেত্রে আমরা বলে থাকি, এবং মাড়িতে যথেষ্ট পরিমাণে স্পেস আছে, সেই ক্ষেত্রে আমরা কখনোই সাজেস্ট করি না দাঁতটি তুলে ফেলতে। কিন্তু মাঝে মাঝে দেখা যায় দাঁতের পজিশন সঠিক থাকে না, যেমন হরিজন্টালি ইম্প্যাক্টেড, অথবা দাঁতটি বাক্কালি প্লেসড, অথবা ডিস্টালি মিডিয়ালি প্লেস থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকি যে দাঁতটি তুলে ফেলতে, না হলে পাশের দাঁতটিকে সে ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে। সবার প্রথমে আমরা যেটা বলি পেশেন্টদের, একটা পুরো মুখের এক্স-রে করতে, যাকে ওপিজি বলা হয়। এরপরে আমরা ওরাল এক্সামিন করার পরেই ডিসিশন নিয়ে থাকি সেই দাঁতটি মুখে রাখা যাবে নাকি ফেলে দিতে হবে। আপনি বললেন দাঁতটা তুলে ফেলতে হবে, কারণ অনেক সময় এটা পাশের দাঁতটিকে ক্ষতিগ্রস্ত করে, কিন্তু দাঁত তুলে ফেলার পরে এটি কি ভবিষ্যতে অন্য কোনো সমস্যা সৃষ্টি করতে পারে কিনা? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এটা আমরা প্রায় পেশেন্টের মুখ থেকেই শুনতে পাই যে আসলেই কি ভবিষ্যতে কোনো সমস্যা হবে কিনা। না, এটা আক্কেল দাঁতটি হচ্ছে আমাদের মাড়ির সর্বশেষ দাঁত। আক্কেল দাঁত ছাড়াও আমাদের উপরে, নিচে, ডানে, বামে আরও দুটি মোলার টিথ রয়েছে। আমরা কিন্তু খাবার খেতে গেলে এই মোলার দুটো টিথ দিয়েই খেয়ে থাকি। এই আক্কেল দাঁতটি আমাদের খাবার খেতে কোনো কাজেই আসে না। এছাড়াও যদি আমরা কথা বলতে গেলে প্রোনাউন্সিয়েশনে অথবা সৌন্দর্যের ক্ষেত্রেও আক্কেল দাঁত কোনো কাজেই আসে না। আক্কেল দাঁত তুলে ফেললে ভবিষ্যতে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনাই নেই। দাঁত তোলার পরে কি কি অ্যাডভাইস মেনে চলার প্রয়োজন হতে পারে? সবার আগে দাঁত তোলার পর আমরা যে ইনস্ট্রাকশন পেশেন্টকে দিয়ে থাকি সেটা অবশ্যই ফলো করতে হবে। প্রথমত আমরা যে কটন প্যাকটা দিই সেটা অবশ্যই 1 ঘন্টা রাখতে হবে। 24 ঘন্টা নরম এবং
শক্ত খাবার খাওয়া যাবে না, ঠান্ডা খাবার খেতে হবে। আর 24 ঘন্টা ফোর্সফুলি কুলি করা যাবে না। অবশ্যই মেডিসিনটা ফুল কোর্স কমপ্লিট করতে হবে এবং 7 দিন পর ফলো আপে আসতে হবে। সাময়িকভাবে দাঁতের ব্যথা কমানোর জন্য কি কি ঘরোয়া কোনো উপায় আছে কিনা বা কি কি মেনে চলা উচিত? যদি খুব বেশি হঠাৎ রাতেই পেন ফিল করে তাহলে হালকা লবণ গরম পানি দিয়ে কুলকুচি করতে পারে দিনে 3 থেকে 4 বার। এছাড়াও যদি মাউথওয়াশ ব্যবহার করতে চান ব্যবহার করতে পারে। আর যদি ক্যারিজের কারণে পেইন হয় সেই ক্ষেত্রে সবার রান্নাঘরে লবঙ্গ থাকে, লবঙ্গটা হালকা ছেঁচে সেই ক্যাভিটিতে দিয়ে রাখতে পারে, কারণ লবঙ্গর মধ্যে ইউজুনাল থাকে যা পেইন রিলিফ করতে সাহায্য করে। এছাড়াও যদি দেখা যায় যে প্রচণ্ড পেইন, আনকন্ট্রোল পেইন, সেক্ষেত্রে পেইন কিলার খেতে পারে। তবে সবচেয়ে ভালো হয় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নিতে হবে। আক্কেল দাঁত তুলতে অনেকে অনেক সময় অনেক দেরি করে ফেলে, এতে কি আক্কেল দাঁতটি পাশের দাঁতকে ক্ষতিগ্রস্ত করবে? হ্যাঁ, যদি দেখা যায় যে আক্কেল দাঁত হরিজন্টালি ইম্প্যাক্টেড থাকে তখন কিন্তু পেশেন্ট বুঝতে পারে না, কারণ দাঁত তো মাড়ির ওপরে ওঠে না। তখন যদি সেই দাঁত তুলতে ডিলে করে তখন কিন্তু পাশের দাঁতটিকে সমস্যা করতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিতে চাই, আমার হাজব্যান্ড উনি নিজেও একজন ডেন্টাল সার্জন। তা উনি যখন স্টুডেন্ট ছিলেন তখন ওনার এরকম থার্ড মোলারে প্রচণ্ড পেইন হতো। যখন আমরা ওপিজি করলাম দেখলাম ওনার দাঁতটি টোটালি হরিজন্টালি ইম্প্যাক্টেড। ওনার অপারেশন করে তখন আমরা সার্জিক্যাল এক্সট্রাকশন করার পরে কিন্তু ওনার পেইন কোনোভাবেই রিমুভ হচ্ছিল না। এরপরে দেখলাম সেই আক্কেল দাঁতটি কিন্তু ততদিনে পাশের দাঁতটির রুটকে ইনভলভ করে ফেলেছে। এরপরে কিন্তু তার দাঁতটিকে 7 নাম্বার দাঁতটি, যেটা আমাদের মাড়িতে কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটি দাঁত, কারণ এই মাড়ির দাঁত দিয়ে কিন্তু আমাদের খেতে খাদ্যকণা চিবিয়ে খেতে খুব সাহায্য করে। সেই দাঁতটিকে আমাদের রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পর ক্যাপ করে রাখতে হয়েছে। তাহলে বুঝতেই পারছেন আক্কেল দাঁতটি আর্লি স্টেজে ডিটেক্ট করে তার ট্রিটমেন্ট করাটা খুবই জরুরি। শিশুদের দাঁতের যখন বিভিন্ন সমস্যা হয় তারা তো আসলে বলতে পারে না, বড়রা যেমন করে বলতে পারি সেভাবে। তো শিশুদের দাঁতের যত্ন বা তাদের ট্রিটমেন্ট নিয়ে কি আপনার কোনো পরামর্শ আছে কিনা? অবশ্যই আমি শিশুদের অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। তা হলো কিছু কিছু তারা ফল্ট করেন, যেমন তারা তাদের প্রথমেই নেগেটিভ একটা ধারণা থাকে যে দাঁত তো পড়ে যাবে, কিন্তু দাঁত কখন পড়ে যাবে তারা কিন্তু সেটা জানেন না। তাদের উদ্দেশ্যে বলতে চাই, একটা শিশুর দাঁত পড়তে পড়তে 12 থেকে 14 বছর পর্যন্ত হয়ে যায়, কিন্তু ততদিন তো সেই দাঁতটি তার মুখে সুন্দরভাবে থাকা লাগবে। এবং দেখা যায় যে বাচ্চাদের হাতে ব্রাশটা ধরিয়ে দেন বাচ্চারা যখন একটু বুঝতে শিখে, কিন্তু বাচ্চারা কি প্রপার টেকনিকটা জানেন? না, জানেন না। এজন্য আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই যে বাচ্চাদের অবশ্যই বাচ্চারা যখন ব্রাশ ধরতে শেখে তাদের হাতে ধরিয়ে দেবেন না। এবং একটা জিনিস আমরা হসপিটালে খুব বেশি দেখি, যেটা হচ্ছে ব্রাশে কিন্তু খুব অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেমন বাচ্চারা করতে গিয়ে উপর হয়ে পড়ে যেতে পারে। এই জিনিসটা করা যাবে না অন্তত 6 থেকে 7 বছর পর্যন্ত। অভিভাবকদের উচিত হবে দিনে 2 বেলা, সকালে নাস্তার পর এবং রাতে ঘুমাতে যাবার আগে নিজেরা সুন্দর করে বাচ্চাকে দাঁত ব্রাশ করিয়ে দেবেন এবং 6 বছর পর্যন্ত প্রপার ব্রাশিং টেকনিকটা যেন তারা ফলো করেন। এবং বাচ্চাদের টুথপেস্ট রয়েছে আলাদা করে, সেই টুথপেস্ট ব্যবহার করেন। অনেকেই অভিভাবকরা এসে বলেন বড়দের টুথপেস্ট বাচ্চা দিয়ে দিই। না, বড়দের টুথপেস্ট কোনোভাবেই বাচ্চাদের দেওয়া যাবে না, কারণ বড়দের টুথপেস্টে ফ্লোরাইডের পরিমাণ অনেক বেশি থাকে। সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের দাঁতের সমস্যা হবে, যাকে আমরা বলে থাকি ফ্লোরোসিস। এটা কিন্তু স্থায়ী দাঁতেও সমস্যা হতে পারে। এর জন্য কোনোভাবেই বড়দের টুথপেস্ট 8 বছরের আগে বাচ্চাদের দেয়া যাবে না। বলছিলেন বাচ্চাদের জন্য টুথপেস্ট আসলে আলাদা ব্যবহার করা উচিত। আমরা অনেক সময় দেখি বাচ্চারা দাঁত ব্রাশ করতে গিয়ে পেস্ট গিলে ফেলে, খেয়ে ফেলে, তাতে কি তাদের কোনো সমস্যা হয় কিনা? এর জন্যই কিন্তু আমাদের বলা যে বড়দের টুথপেস্ট ব্যবহার করা যাবে না। বড়দের টুথপেস্টে কিছু উপাদান আছে যা বাচ্চারা খেয়ে ফেলে তাদের পেটে প্রবলেম হবে, ভমিটিং হতে পারে, ডায়রিয়া হতে পারে। এর জন্য বড়দের টুথপেস্ট কোনোভাবেই দেওয়া যাবে না, কারণ বাচ্চাদের আপনি কোনোভাবেই কন্ট্রোল করতে পারবেন না, ওরা খেয়েই ফেলবে। যেমন কিছু
রুগী এসে বলেন যে বাচ্চাদের টুথপেস্ট যখন দেয় তাদের তো ফ্লেভার দেওয়া থাকে অরেঞ্জ কিংবা স্ট্রবেরি, তারা কিন্তু খেয়ে ফেলে। সো এজন্য বাচ্চাদের জন্য আলাদা না, বাচ্চাদের টুথপেস্টে কোনোই প্রবলেম হবে না, কিন্তু বড়দের টুথপেস্ট খেলে প্রবলেম হবে। এজন্য বড়দের টুথপেস্ট কোনোভাবেই তাদের দেওয়া যাবে না, তাদের হাতের নাগালের বাইরে রাখতে হবে। আমরা অনেকেই মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যায় ভুগে থাকি, এটা আসলে কেন হয় বা এর ঘরোয়া কোনো সমাধান আছে কিনা? মাড়ি দিয়ে রক্ত পড়ার অনেক কারণ রয়েছে, তবে সবচেয়ে যেটা বেশি দেখা যায় যে ক্যালকুলাস যখন মাড়িটাকে আঘাত করে তখন কিন্তু মাড়ি দিয়ে রক্ত পড়ে। তারপরে মাড়িতে ইনফেকশন হলে, যেমন ওরাল হাইজিন মেনটেন না করলে, দেখা যায় প্রপার টুথব্রাশিং না করলে তখন মাড়ি দিয়ে রক্ত পড়ে। অনেকেই আছে দেখবেন যে ডেন্টাল ফ্লস ব্যবহারই করে না, তারা ব্যবহার জানেই না। হ্যাঁ, অবশ্যই দিনে একবার ডেন্টাল ফ্লস ব্যবহার করতেই হবে, কারণ অনেকে বলে আমি 2 বেলা দাঁত ব্রাশ করি তারপরেও কেন মাড়ি দিয়ে রক্ত পড়ে। কারণ আমাদের ব্রাশের ব্রেসেলগুলো সেগুলো কিন্তু মাড়ির 2 দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণাকে রিমুভ করতে পারে না। সেই খাদ্যকণা জমে সেখানে স্টোন তৈরি করে, এবং সেই স্টোন কিন্তু মাড়ি থেকে রক্ত পড়ার জন্য দায়ী। এর জন্য আমাদের যেটা করতে হবে, অবশ্যই দিনে 2 বেলা দাঁত ব্রাশ করতে হবে, সকালে নাস্তার পর এবং রাতে ঘুমাতে যাবার আগে। এবং ডেন্টাল ফ্লসটা খুব জরুরি, যেটা অনেকেই কিন্তু ইগনোর করে যায়। ডেন্টাল ফ্লস যদি প্রপারলি করে তাহলে গাম ব্লিডিং হওয়ার কথা না। আর অবশ্যই গাম ব্লিডিং হওয়ার জন্য কিন্তু মেডিকেটেড টুথপেস্ট আছে, যেটা ব্যবহার করলেও গাম ব্লিডিং বন্ধ হয়ে যাবে, যদি খুব মাইনর ইস্যু হয়। আর যদি মেজর ইস্যু হয় তাহলে অবশ্যই একজন ডেন্টাল সার্জনকে দেখাতে হবে। মিষ্টি জাতীয় খাবার তো আমরা সবাই জানি দাঁতের জন্য ক্ষতিকর, বিশেষ করে বাচ্চারা মিষ্টি জাতীয় খাবারটা খুব পছন্দ করে। মিষ্টি জাতীয় খাবারটা কি একেবারেই অ্যাভয়েড করা উচিত, নাকি খাবার পরে দাঁত ব্রাশ করে ফেললেই চলবে? মিষ্টি জাতীয় খাবার তো খেতে হবে, কারণ যতই বলি আমরা, বাচ্চাদের ব্রেন ডেভেলপের ক্ষেত্রে কিন্তু মিষ্টি জাতীয় খাবার খুবই ভালো। যেমন ডার্ক চকলেটটা, এটা কিন্তু আপনার ক্যান্সার সেল কিল করতে কিন্তু খুব উপকারী। বড় ছোট সবার জন্যই কিন্তু ডার্ক চকলেটটা খুব উপকারী, কিন্তু এটা দাঁতের জন্য ক্ষতিকর। কিন্তু আপনি যদি প্রপার ওরাল হাইজিন মেনটেন করেন, সব খাবারই আপনি খেতে পারেন। যেহেতু আমি বলেই দিলাম যে সবচেয়ে যেটা জরুরি, ইন্টারডেন্টাল ব্রাশ অথবা ডেন্টাল ফ্লস ব্যবহার করবেন, যেন খাবার কোনো আর ঘুমাতে যাবার আগে দাঁত ব্রাশ করার পরে কিন্তু কোনোভাবে কোনো খাবার খাওয়া যাবে না। অনেকে আছে দাঁত ব্রাশ করলেন, তারপর আড্ডাতে বসলেন, খেয়ে ফেলেন, তাহলে তো ব্রাশ করাটাই আপনার বৃথা হয়ে গেল। এই জন্য খেতে হবে, কারণ বাচ্চাদের তো আপনি কোনোভাবে স্টপ করাতে পারবেন না। আর কিছু কিছু খাবার তো অবশ্যই দরকার আছে, সেইটা খেলে আপনি খাওয়ার পরে প্রপার ওরাল হাইজিন মেনটেন করলে কোনো প্রবলেম হবে না। আমরা মাঝে মধ্যে দেখি একজন পেশেন্ট ডাক্তারের কাছে আসার পরে পরবর্তীতে আর ফলো আপে আসতে চান না। আসলে কোন কোন ক্ষেত্রে এই ফলো আপটা কতটা জরুরি? প্রতিটি ট্রিটমেন্টের ক্ষেত্রেই ফলো আপ জরুরি। যেমন আমরা যখন দাঁতটা তুলে ফেলি তখন কিন্তু আমরা 7 দিন পর পেশেন্টকে আসতে বলি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে স্পেশালি আক্কেল দাঁতের ক্ষেত্রে আমরা স্টিচ দিয়ে থাকি। সেই 7 দিন পরে আমরা স্টিচটা রিমুভ করার পর অবশ্যই পুরো মুখে আমরা দেখে থাকি যে প্রপারলি হিলিং হচ্ছে কি না। এছাড়াও যেমন অর্থোডন্টিক ট্রিটমেন্টের ক্ষেত্রে যখন আমরা 2 মাস পর পর পেশেন্টকে আসতে বলি, কারণ যখন ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যায় পেশেন্ট ঠিকমতো রিটেইনার পড়ছে কি না, এবং আমরা যখন ফিক্সড রিটেইনার দিয়ে দেই সেটা কোনো সমস্যা হতে পারে, কারণ সে যখন 24 ঘন্টা খাচ্ছে, খাওয়া দাওয়া করতেছে, 2 মাস পর পর ফলো আপে আসলে আমরা দেখতে পাই যে সে প্রপারলি রিটেইনারটা পড়ছে কিনা। আর যদি ঠিকমতো না পড়ে সেই ক্ষেত্রে কিন্তু দাঁত আবার আগের পজিশনে চলে যেতে পারে। তাহলে বুঝতেই পারছেন এক্ষেত্রেও ট্রিটমেন্ট পরবর্তী ফলো আপটা খুব জরুরি। এছাড়াও ধরেন ডেন্টাল ইমপ্ল্যান্ট অথবা ক্যাপ, ব্রিজ অথবা আপনার ফিলিং, সব ক্ষেত্রেই ফলো আপটা জরুরি। এগুলোর ক্ষেত্রে আমরা 6 মাস পর পর ফলো আপে আসতে বলি, কারণ পেশেন্ট প্রপারলি ওরাল হাইজিন মেনটেন করছে কিনা সেটা দেখার জন্য। যদি পেশেন্ট প্রপারলি ওরাল হাইজিন মেনটেন না করে তাহলে কিন্তু ট্রিটমেন্ট ফেইলিয়ার হওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে কি ট্রিটমেন্টটা আবার আগের অবস্থান থেকে শুরু করার প্রয়োজন হয়? এবং এটা অনেক জটিল হয়ে যায়। যখন আমরা একটা অর্থোডন্টিক ট্রিটমেন্টের কথাই বলি, যখন আমরা পেশেন্টকে টোটাল দাঁতটাকে আবার অ্যালাইন করে ফেললাম, পেশেন্ট দেখা যায়
একটি পোর্শনের দাঁত ফাঁকা করে নিয়ে চলে আসে, তখন কিন্তু আবার ট্রিটমেন্ট করাটা খুব লেন্দি প্রসিডিওর এবং পেশেন্টের ক্ষেত্রেও যেমন কষ্টের, আমাদের ডক্টরদের ক্ষেত্রেও একটা টাইমের ব্যাপার থাকে। এজন্য আমরা সবসময় বলি ট্রিটমেন্ট যেমন জরুরি, ট্রিটমেন্ট পরবর্তী ফলো আপ ঠিক ততটাই জরুরি। দাঁতের যত্নে আমরা কোন ধরনের টুথপেস্টগুলো ব্যবহার করতে পারি? বাজারে বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্ট রয়েছে, যে কোনো টুথপেস্টই আপনি ব্যবহার করতে পারেন। তবে একটি ব্র্যান্ডের টুথপেস্ট আপনি দীর্ঘ সময় ব্যবহার না করাই ভালো। এতে যদি আপনি বিভিন্ন ব্র্যান্ডের পেস্ট শাফলিং করে ব্যবহার করেন, তা দাঁতের জন্য খুবই উপকারী। কিন্তু যদি আপনার বিশেষ কোনো কারণে আপনি ব্যবহার করেন, যেমন দাঁত শিরশির করছে অথবা মাড়ি দিয়ে রক্ত পড়ছে, সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি মেডিকেটেড টুথপেস্ট। কারণ মেডিকেটেড টুথপেস্টে ফ্লোরাইড থাকে, যা আপনার দাঁতের এনামেলকে স্ট্রং করতে সাহায্য করে এবং ক্যাভিটি প্রিভেনশনে খুব ভালো কাজ করে। এছাড়াও দেখা যায় মেডিকেটেড টুথপেস্টে রয়েছে ট্রাইক্লোসান, এটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট। এই পেস্টে দেখা যায় এই ক্লোসান দাঁতের প্লাক জমতে দেয় না এবং মাড়ি হেলদি রাখতে সাহায্য করে। কিন্তু মেডিকেটেড টুথপেস্টও দীর্ঘ সময় ব্যবহার করা যাবে না। বাজারে দুই ধরনের টুথপেস্ট পাওয়া যায়, মেডিকেটেড, নন মেডিকেটেড। আপনি মেডিকেটেড টুথপেস্ট যদি 2 মাস ব্যবহার করেন, অবশ্যই আপনার উচিত হবে নন মেডিকেটেড টুথপেস্ট 3 মাস ব্যবহার করতে। এভাবে আপনি শাফলিং করে করে ব্যবহার করে আপনি যে কোনো ভালো ব্র্যান্ডের পেস্ট ব্যবহার করতে পারেন, দাঁতের জন্য খুবই ভালো। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ডাক্তারের সঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।